ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি সুলতানা মাহমুদা পপি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ, ঢাকা। আজকে আমরা 12তম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা মনোযোগী থাকবে। এসো আমরা চিত্রগুলো খেয়াল করি। আমরা সারা পৃথিবীব্যাপী বিভিন্ন জীবের বা প্রাণীর চিত্র দেখতে পাচ্ছি, যে প্রাণীগুলো আসলে পৃথিবীতে এখন নেই। আবার আমরা চিত্রগুলো একটু বড় করে দেখি। এখন কি আমরা এরকম কোনো প্রাণী দেখতে পাচ্ছি? নিশ্চয়ই না। এরপরে যদি আমরা বলি, এই ধরনের প্রাণীও কিন্তু আমাদের পৃথিবী থেকে এখন চলে গিয়েছে। এগুলো সবই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিংবা হয়ে গিয়েছে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হবে? নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ। আজকে আমাদের পাঠের বিষয় বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীসমূহ এবং জীব বিলুপ্তির কারণ ও সংরক্ষণ। আমরা আমাদের দেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে এই সারা বিশ্বে যে জীব বিলুপ্তি কেন হচ্ছে এবং কিভাবে আমরা এগুলো সংরক্ষণ করতে পারি সেগুলো নিয়েই আলোচনা করব। আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে আমরা একটু জেনে নেই। প্রথমে আমরা বলতে পারি, বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর পরিচিতি লাভ করতে পারবে। বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তির কারণ শনাক্ত করতে পারবে। বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নেই বিলুপ্তপ্রায় জীব কি। আমরা জানি যে প্রকৃতিতে যে সকল জীব পূর্বে ছিল কিন্তু বর্তমানে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, মূলত তাদেরকেই বলা হয় বিলুপ্ত জীব। তাহলে পৃথিবীর বুকে সুদূর অতীতে যে সকল জীবের উন্মেষ ঘটেছিল, শত শত কোটি বছরের ব্যবধানে বাস্তুতন্ত্রের আমূল পরিবর্তনের কারণে বা অন্যান্য কারণে সেসব জীবের বিলুপ্তি ঘটেছে। অতীতের গর্ভে বিলীন হয়ে যাওয়া ওইসব জীবকেই বলা হয় বিলুপ্ত জীব। এবং বর্তমানে যেসব প্রজাতির সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে তাদের আমরা বিলুপ্তপ্রায় জীব বলব। তাহলে আমরা দুটো সংজ্ঞা পাচ্ছি, একটা হচ্ছে বিলুপ্ত জীব, আরেকটি হচ্ছে বিলুপ্তপ্রায় জীব। তো শিক্ষার্থীরা, এবার আমরা নেপথ্য বিলুপ্তি কি একটু জেনে নেই। প্রথমে আছে, বিভিন্ন কারণে সময়ের ব্যবধানে কিছু কিছু প্রজাতি কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে এমনকি পৃথিবীর বুক থেকেও বিলুপ্ত হয়ে যায়। এই ধরনের বিলুপ্তিকে বলা হয় নেপথ্য বিলুপ্তি। শিক্ষার্থীরা খেয়াল করো ভালোভাবে, যে বিভিন্ন কারণেই হতে পারে যে সময়ের ব্যবধানের সাথে সাথে কিছু প্রজাতি কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে এমনকি পৃথিবীর বুক থেকে, অর্থাৎ পৃথিবীতে তাদের কোনো অস্তিত্বই টিকে থাকবে না। এই ধরনের বিলুপ্তিকে আমরা বলতে পারি নেপথ্য বিলুপ্তি। আরেকটি বিলুপ্তি আছে গণবিলুপ্তি। খেয়াল করো, হঠাৎ করে সারা পৃথিবীব্যাপী বিপুল সংখ্যক প্রজাতি, অর্থাৎ কোনো একটি প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় তখন সেই ধরনের বিলুপ্তিকে বলা হয় গণবিলুপ্তি। আরেকটি সংজ্ঞা আমরা খেয়াল করি, যেসব উদ্ভিদ বা প্রাণীকে নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলের বাইরে অন্য কোথাও পাওয়া যায় না তাকে ওই উদ্ভিদটির জন্য এন্ডেমিক উদ্ভিদ এবং প্রাণী বলে, অর্থাৎ ওই এলাকার জন্য ওই উদ্ভিদটি হচ্ছে এন্ডেমিক। তাহলে আবারও খেয়াল করো, সংজ্ঞাটি খুবই ইম্পর্ট্যান্ট, যে উদ্ভিদ বা প্রাণীকে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বাইরে অন্য কোথাও আর পাওয়া যায় না তাকেই বলা হয় এন্ডেমিক উদ্ভিদ ও প্রাণী। তো শিক্ষার্থীরা এসো, এবার আমরা বাংলাদেশের কিছু বিলুপ্তপ্রায় উদ্ভিদ সম্পর্কে জেনে নিই। উদ্ভিদের বৈজ্ঞানিক নামগুলো একটু ভালোভাবে খেয়াল রাখো, কারণ প্রায় সময় এমসিকিউতে কিন্তু এটি এসে থাকে। প্রথমেই আমরা দেখছি তালিপাম, অর্থাৎ এটি কিন্তু বাংলাদেশে থেকে প্রায়ই বিলুপ্ত হয়ে গিয়েছে, অর্থাৎ বাংলাদেশের কোনো অঞ্চলেই এর অস্তিত্ব তেমন দেখা যায় না। তাহলে তালিপামের বৈজ্ঞানিক নাম কি?
কোরিফা টেলিয়েরা। খেয়াল করো, কোরিফা টেলিয়েরা। এই তালিপাম কিন্তু বাংলাদেশের একটি এন্ডেমিক উদ্ভিদ। তোমরা শুনে অবাক হবে যে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের কাছে অবস্থিত যে তালিপাম গাছটি ছিল, 1979 সালে সেটি কেটে ফেলা হয়েছিল এবং তারপরে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তালিপাম গাছটি হচ্ছে বিশ্বের একমাত্র বন্য তালিপাম গাছ। এবং এই তালিপাম গাছ কিন্তু জীবনে একবারই ফুল ও ফল উৎপাদন করে, পরে তার মৃত্যু ঘটে। এরপরে আমরা আসি মালাক্কা ঝাঁঝি। মালাক্কা ঝাঁঝির বৈজ্ঞানিক নাম কি? অ্যালড্রোভ্যান্ড্রা ভেসিকুলোসা। অ্যালড্রোভ্যান্ড্রা ভেসিকুলোসা। এই মালাক্কা ঝাঁঝি, একে মল্লিকা ঝাঁঝিও বলা হয়ে থাকে এবং এটি একটি জলজ উদ্ভিদ এবং তোমরা শুনে অবাক হবে এটি এক ধরনের পতঙ্গভোগ উদ্ভিদ। বাংলাদেশে এটি 1974 সালে রাজশাহীর পটিয়াতে পাওয়া গিয়েছিল। এবারে খেয়াল করো, বাংলাদেশের আরেকটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ হলো খুদে বরলা বা নেমা বেঙ্গালেন্সিস। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটি বাংলাদেশের একটি এন্ডেমিক উদ্ভিদ, অর্থাৎ বাংলাদেশ ছাড়া কিন্তু এটি অন্য কোনো দেশে এখনো পাওয়া যায়নি। এই উদ্ভিদটি প্রথম সংগ্রহ করা হয়েছিল 1957 সালে কক্সবাজার জেলার ডুলাহাজরা বনাঞ্চল থেকে। তো তোমাদের এখানে একটা মজার বিষয় হলো, খেয়াল করো এর ফলটি যেমন রক্তিম, তেমনি এই গাছের কোনো কাণ্ডের কোনো অংশ কেটে গেলে বা ক্ষত হলে সেখান থেকে রক্তের মতো এক ধরনের হচ্ছে কষ বের হয়। এরপরে আমরা দেখি করুদ, লিকোয়ালা পেলটাটা। এটি বাংলাদেশের এন্ডেমিক নয়, তবে বাংলাদেশে একে পাওয়া গিয়েছিল হচ্ছে চট্টগ্রাম, রাঙামাটি এবং সিলেটের গহীন বনে। এবং এটি কিন্তু ভারতের বিহারে, মণিপুরে, ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায়। কাজে এটা বাংলাদেশের জন্য এন্ডেমিক নয়, তবে বাংলাদেশে এর প্রজাতিটি এখন বিলুপ্তপ্রায়। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এবার যে বিলুপ্তপ্রায় উদ্ভিদটির কথা বলবো সেটি হচ্ছে রোটালা। এটিও কিন্তু বাংলাদেশের একটি এন্ডেমিক উদ্ভিদ এবং এটি সর্বপ্রথম পাওয়া গিয়েছিল চিটাগাংয়ে। এটি একটি উভচর উদ্ভিদ যেটি সাধারণত জলসিক্ত স্থানে জন্মে থাকে। শিক্ষার্থীরা এসো, এবার আমরা বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণীগুলো সম্পর্কে একটু জেনে নেই। প্রথমেই আছে ঘড়িয়াল, বৈজ্ঞানিক নাম হলো গ্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস। আবার খেয়াল করো, গ্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস। তো শিক্ষার্থীরা, এটি মূলত বাংলাদেশের একটি বিপদাপন্ন সরীসৃপ জাতীয় প্রাণী। মনে করা হয় যে বাংলাদেশে এটি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে, যদিও মাঝে মাঝে ভারতের উজান থেকে আসা ঘড়িয়াল কদাচিৎ আমাদের দেশে দেখা যায়। এর পরের যে প্রাণীটি আছে সেটি হচ্ছে মিঠা পানির কুমির, অর্থাৎ বৈজ্ঞানিক নাম হলো ক্রোকোডাইলাস প্যালাস্ট্রেস। ক্রোকোডাইলাস প্যালাস্ট্রেস। এটি বাংলাদেশে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে, প্রাকৃতিকভাবে একে আর দেখা যায় না। তবে বাগেরহাটের খানজানালি মাজারের কথা তোমরা নিশ্চয়ই জানো এবং সেখানে দেখা যায় পুকুরে কয়েকটি কুমির আছে এবং সম্প্রতি ভারত থেকে সাফারি পার্কে পালনের জন্য কয়েকটি কুমির আনা হয়েছে। এবার আমরা বিলুপ্তপ্রায় আরো দুটি প্রাণী সম্পর্কে জানব। প্রথমেই আমরা বলবো রাজশকুন। শিক্ষার্থীরা খেয়াল করো চিত্রটা ভালোভাবে। আমরা শকুন অনেক রকমই দেখেছি, কিন্তু এটা কি শকুন? এটি হচ্ছে রাজশকুন। এটি শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই এটি বিপন্ন পাখি হিসেবে ধরা হয়। এবং দেখো এটি রাজশকুন কেন হয়েছে, কারণ এর গঠনটা খেয়াল করো। এর মাথা লাল, পালকগুলো কালো এবং চেহারাটা হচ্ছে একটু অন্যরকম, যার কারণে একে কিন্তু বলা হয় রেড হেডেড ভালচার বা কিং ভালচার, অর্থাৎ রাজার মতো। এরপরে যে প্রাণীটির কথা আমরা বলবো সেটির নাম হচ্ছে শুশুক।
শুশুক তোমরা অনেক সময় কিন্তু নদীতে দেখেছো, যেটাকে আমরা তিমি মাছ ভেবে ভুল করে থাকি, তাই না? তবে এই করোনার সময় কিন্তু আমাদের নদীগুলো বা সমুদ্রগুলো শান্ত থাকার কারণে প্রায় সময় কিন্তু এই শুশুকগুলোকে দেখা যায়। এটি একটি জলজ স্তন্যপায়ী প্রাণী। শিক্ষার্থীরা খেয়াল করো, এরপরে আমরা কোন প্রাণীটি সম্পর্কে জানবো? নীলগাই। তোমাদের কাছে নিশ্চয়ই নামটা খুব মজার লাগছে, তাই না? গাইটাও কিন্তু কিছুটা নীলচে দেখতে। এটিও বাংলাদেশের যে বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণী। তবে এই যে নীলগাই কেন বলা হয়েছে, আসলে দেখা যায় এটি যখন ছোট অবস্থায় থাকে তখন কিন্তু এর রঙটি হয়ে থাকে হলদে বাদামি, কিন্তু যখন প্রাপ্তবয়স্ক ষাঁড় হয়ে থাকে অর্থাৎ পুরুষ, তখন এর রঙটা হয়ে যায় নীল ধূসর। এ কারণেই কিন্তু একে বলা হচ্ছে নীলগাই। বাংলাদেশে কিন্তু এখনো মাঝে মধ্যে শোনা যায় যে নীলগাই ধরা পড়েছে বা পাওয়া গিয়েছে। 4 সেপ্টেম্বর 2018 সালে ঠাকুরগাঁয়ে রানী সংকুল থেকে স্থানীয়রা একটি গর্ভবতী নীলগাইকে কিন্তু ধরেছিল, যেটি পরবর্তীতে বন বিভাগ রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে গিয়েছে। এর পরেও দেখা গিয়েছে যে 17 মার্চ 1919 সালে এই নীলগাইটি কি হয়েছিল? মৃত্যুবরণ করেছিল। তো শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই নীলগাইটির বৈজ্ঞানিক নামটি ভালোভাবে শিখতে পারবো। তাহলে বৈজ্ঞানিক নামটা আমরা বলে নেই, বসল্যাফাস ট্রাগোক্যামেলাস। তো শিক্ষার্থীরা এসো এবার আমরা জেনে দিই এই যে জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে এর কারণগুলো কি কি হতে পারে। প্রথমেই আমরা বলবো ইকোলজিক্যাল কারণ। 1 নম্বরে কি আছে? কম পপুলেশন ও কম বিস্তৃতি অঞ্চল। অর্থাৎ কোনো প্রজাতির পপুলেশন সংখ্যা কম হলে এবং বিস্তৃতি অঞ্চল যদি সংকীর্ণ হয়ে যায় তাহলে সেই ধরনের জীবদের বিলুপ্তির সম্ভাবনা দেখা দেয়। তারপরে আমরা বলতে পারি গুচ্ছ বন্টন। অর্থাৎ স্থানে স্থানে গুচ্ছ বন্টিত জীব প্রজাতির সহজে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে বড় দেহ ও খাদ্য শৃঙ্খলের উপরে অবস্থান। শিক্ষার্থীরা খেয়াল করো, খাদ্য শৃঙ্খলে যার অবস্থান যত উপরে তার বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি। এরপরে আছে কলোনীকরণের ক্ষমতা। যেসব প্রজাতি নতুন পরিবেশে বংশবিস্তারের মাধ্যমে কলোনি সৃষ্টি করতে পারে না সেসব প্রজাতি কিন্তু সহজেই বিলুপ্ত হয়ে যায়। পরিবেশীয় নিয়ামকের অস্থিরতা। শিক্ষার্থীরা খেয়াল করো, যে পরিবেশীয় নিয়ামক বলতে কাকে কাকে বলতে পারি? খাদ্য সরবরাহ, আবহাওয়া ইত্যাদি। এই পরিবেশীয় নিয়ামক সমূহের অস্থিরতার কারণেই কি হয়ে থাকে? সহজেই দুর্লভ প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যায়। এরপরে আমরা বলতে পারি প্রাকৃতিক বিপর্যয়। অর্থাৎ ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, হিমবাহ, ভূমিধস, টর্নেডো, সামুদ্রিক জলোচ্ছ্বাস, এগুলো সবই আমরা জানি যে প্রাকৃতিক দুর্যোগ এবং এসব কারণে সহজেই দুর্লভ প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যায়। আমরা একটু কিছু চিত্র দেখে নেই। যেমন বৈশ্বিক উষ্ণতার কারণেও কিন্তু জীব বিলুপ্তি ঘটতে পারে। এরপরে আমরা বলতে পারি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেও কিন্তু জীব বিলুপ্ত হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ হিসাবে যেমন জলোচ্ছ্বাস হতে পারে বা আমরা দেখেছি ভূমিকম্প হতে পারে, এসব কারণেও কিন্তু জীব বিলুপ্ত হয়ে যায়। দাবানলের কারণেও জীব বিলুপ্ত হয়ে যায়। তোমরা জানো যে বর্তমানে আমেরিকায় দাবানলের কারণে কত শহর বা কত অঞ্চলগুলো আসলে পুড়ে যাচ্ছে। সহবিলুপ্তি, অর্থাৎ দেখা যায় একটি প্রজাতি একেবারে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়, যাকে বলা হয় সহবিলুপ্তি। তাহলে এগুলো সবই হচ্ছে জীব বিলুপ্তির কারণ এবং সেটি হচ্ছে ইকোলজিক্যাল কারণ। অ্যাসিড বৃষ্টিও কিন্তু জীব বিলুপ্তির একটি কারণ। অর্থাৎ অ্যাসিড বৃষ্টি হলে কিন্তু ওই এলাকার জীব অর্থাৎ প্রাণী বা উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, একসময় প্রজাতিগুলো ধ্বংস হয়েও যেতে পারে।
বৈশ্বিক সত্য, অর্থাৎ কোনো অঞ্চলে যখন অনেক বেশি শীত পড়ছে বা তুষার পড়ছে, তাহলে ওই অঞ্চলের প্রাণীগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে একসময় বিলুপ্ত হয়ে যেতে পারে। পরে আমরা সৃষ্ট কারণ। প্রথমেই আমরা দেখব বাসস্থান ধ্বংস। তো শিক্ষার্থীরা খেয়াল করো, বিষয়টি অবশ্যই আমরা বুঝতে পারছি যে জীববৈচিত্র্য বিলুপ্তির সবচেয়ে বড় কারণ কিন্তু হচ্ছে বাসস্থান ধ্বংস। বর্তমানে প্রতি মিনিটে পৃথিবীর 50 একর বাসস্থান ধ্বংস হচ্ছে। চিন্তা করো যে প্রতি মিনিটে পৃথিবীর 50 একর যদি বাসস্থান ধ্বংস হয়ে যায়, তাহলে জীব বিলুপ্তি এমনিই ঘটে যাবে। এবং আমরা জানি যে অনেক জলাভূমি ভরাট করে সেখানে বাড়ি ঘর তোলা হচ্ছে, কলকারখানা তোলা হচ্ছে, তার মানে সেখানের জলজ প্রজাতিগুলোও কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে দেখো, এক্সপ্লয়টেশন। সম্পদের অতিমাত্রায় আহরণ বহু জীব প্রজাতি বিলুপ্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অতিমাত্রায় আমরা যদি জীব প্রজাতির অতি আহরণ করে থাকি, তাহলেও কিন্তু দেখা যায় যে জীব প্রজাতি ধ্বংস হয়ে যাবে। যেমন অনেক সময় তৃণভূমিতে অতিমাত্রায় পশু চারণের ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। পলিনেটর ধ্বংস। শিক্ষার্থীরা খেয়াল করো, মৌমাছি সহ বহু কীটপতঙ্গ উদ্ভিদের পরাগায়ন ঘটিয়ে থাকে। আমরা জানি যে অতিমাত্রায় যদি কীটনাশক, পতঙ্গনাশক ব্যবহার করা হয়, তাহলে পরাগায়নের এই বাহকগুলো কিন্তু কমে যাবে, যাদেরকে আমরা পলিনেটর বলে থাকি। ফলে কি হবে, পরাগায়নের অভাবে প্রজাতি খুব সহজেই বিলুপ্ত হয়ে যাবে। পরে আমরা দেখছি পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের কারণে জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাবে, এটা খুবই একটি বড় কারণ আমরা জানি। তো সেক্ষেত্রে এটাকে রোধ করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা মানবসৃষ্ট কারণগুলো দেখলাম যে প্রথমে আছে বাসস্থান ধ্বংস, এক্সপ্লয়টেশন, জীব প্রজাতির অতি আহরণ, পলিনেটর ধ্বংস, পরিবেশ দূষণ। এরপরে আছে মনুষ্য প্রতিবন্ধকতা, অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট বিভিন্ন কারণগুলোই আসলে এই জীববৈচিত্র্য ধ্বংসের একমাত্র কারণ। এরপরে বিভিন্ন রোগ বালাই আছে, যার কারণে দেখা যায় সময় মতো যদি আমরা সেগুলোর প্রতিকার করতে না পারি, তাহলে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে। তো শিক্ষার্থীরা, বিলুপ্তপ্রায় জীব সংরক্ষণের প্রয়োজনীয়তা কী আসলে? আসলে ভবিষ্যতের জন্য সব ধরনের জিনপুল সংরক্ষণ এবং মানব কল্যাণে উদ্ভিদ বৈচিত্র্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্যই মূলত বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ করা প্রয়োজন। আসলে তাহলে আমরা বিষয়গুলো একটু জেনে নেই। প্রথমেই আমরা বলতে পারি শস্যের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্যিক ব্যবহার, ঔষধ উৎপাদন ও অনুসন্ধান, একটি অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলা প্রভৃতি বিষয়গুলোর জন্যই কিন্তু আমাদের একান্তভাবে উচিত যে বিলুপ্তপ্রায় জীবগুলো সংরক্ষণ করা। যে টপিক নিয়ে আলোচনা করলাম, তার মধ্য থেকে কিছু প্রশ্ন তোমরা নিশ্চয়ই পারবে। প্রথমে আমরা বলতে পারি যে বাংলাদেশের বিলুপ্তপ্রায় একটি নগ্নবীজী উদ্ভিদের নাম নিশ্চয়ই তোমরা বলতে পারবে। দ্বিতীয়ত, গণবিলুপ্তি কি? তৃতীয়ত, এন্ডেমিক উদ্ভিদ অথবা এন্ডেমিক প্রাণী বা এন্ডেমিক জীব কাকে বলে? নিশ্চয়ই তোমরা পেরে যাবে। ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম, সেটাও তোমরা পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ এবং প্রাণী নিয়ে, সেগুলো সম্পর্কে তোমরা একটু ভালোভাবে জেনে নেবে। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, আমরা এই যে বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে পড়লাম, তার মধ্য থেকে 5টি উদ্ভিদ ও 5টি প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখে ফেলবে, লিখে আমাকে দেখাবে। তাহলে আজকে আমরা যে টপিকটি পড়লাম, সেখান থেকে মূলত আমরা বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নামগুলো শিখে ফেলব। সেই সাথে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ কেন করতে হবে সে বিষয়টিও আমরা একটু জেনে নিব, এবং বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রাণী সম্পর্কে যে কথাগুলো বা তথ্যগুলো আমরা একটু একটু করে জেনেছি, সেটুকু তোমরা এমসিকিউর জন্য খেয়াল রাখবে।
এই অধ্যায়টি কিন্তু খুব কঠিন কিছু না, অনেক সহজ, যদিও একটু বড় আছে অধ্যায়টি, কিন্তু বড় দেখে ভয় পাওয়ার কিছু নেই। পড়াগুলো যেহেতু সহজ, সামনে তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা, তোমরা ভালোভাবে এই পড়াটি পড়বে, সেই প্রত্যাশা তোমাদের জন্য থাকলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।